কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকার হচ্ছে একটা কট্টরপন্থী হিন্দুত্ববাদী আরএসএস এর পরিচালিত এবং কর্পোরেটের মদতে, কর্পোরেটের সহযোগিতায়, কর্পোরেটের অর্থে এই সরকার চলছে এবং এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ছিল বলেই দিয়েছে। আবার যদি আমরা লক্ষ্য করি মুসলিম সম্প্রদায়ের মধ্যেও মমতা ব্যানার্জির যে মুসলিম যে তোষণ যেটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে গেছিল, যে বোধহয় মুসলিমদের, তাদের মধ্যেও মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল। কিন্তু মনে রাখা দরকার, আমরা বারে বারে বলেছি যে মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর সৃষ্টি, আরএসএস দ্বারা পরিচালিত, এবং মমতা ব্যানার্জি নিজে আরএসএস। কংগ্রেসের সরকার ছিল স্বাধীনতার পরে। কংগ্রেসকে আমরা সাম্প্রদায়িক দল বলি না, কিন্তু কংগ্রেস আজকের এই যে অবস্থা বাবরি মসজিদ নিয়ে, তা কংগ্রেসকে ছেড়ে কথা বলা যাবে না। 1986 সালে বাবরি মসজিদে সেখানে নামাজ পড়া হতো। রাজীব গান্ধী 1986 সালে সেই বাবরি মসজিদের দরজা বন্ধ করেছিল, নামাজ পড়া বন্ধ করে দিয়েছিল। 1992 সাল নরসিংহ রাও প্রধানমন্ত্রী, কংগ্রেসের সরকার। আমার পশ্চিম বাংলায় জ্যোতি বসু সরকার, বামফ্রন্ট সরকার, আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বারে বারে কেন্দ্রীয় সরকারকে বলল, নরসিংহ রাওকে বলল যে খবর আছে আমার কাছে বাবরি মসজিদ ধ্বংস হবে। এবং হিন্দুত্ববাদীরা আরএসএস কট্টর, তারা বাবরি মসজিদ 500 বছরের সৌধ ধ্বংস করবে। কল্যাণ সিং এর সরকার উত্তরপ্রদেশে, তাকে বলা হলো সরিয়ে দেয়া, রাষ্ট্রপতি শাসন করা হোক। আমরা রাষ্ট্রপতি শাসনের পক্ষে নই, নির্বাচিত সরকারের পক্ষে। কিন্তু জ্যোতি বসু বলল কোনো উপায় নেই, ওই মসজিদ ধ্বংস হবে। নরসিংহ রাও বলল না, ওরা ফুল টুল দিয়ে বাইরে থেকে পুজো করবে। নরসিংহ রাও ঘুমিয়ে রইল। ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম আমরা যে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেল, কল্যাণ সিং পদত্যাগ করলো। আপনারা জানেন এর জন্য কংগ্রেসও দায়ী। বাবরি মসজিদ ধ্বংসের পিছনে কংগ্রেসের মধ্যেও যে কারা আরএসএস ছিল সেটা বলা যায় না, প্রমাণিত হচ্ছে এখন মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে আজকে ক্ষমতা এনেছিল এই যে জোড়া ফুল, আপনারা অনেকেই শুনেছেন এই জোড়া ফুল একটা আঞ্চলিক দল কিভাবে পেতে পারে। কোন একটা জাতীয় দল সমর্থন করলে তবে সে জোড়া ফুল পেতে পারে। জ্যোতি বসু একটা কথা বারে বারে বলতো যে মমতা ব্যানার্জি সব অপরাধ ক্ষমা করে দেয়া যায়, কিন্তু মমতা ব্যানার্জি খাল কেটে কুমির এনেছে পশ্চিম বাংলায়, বিজেপির জন্ম দিয়েছে, বিজেপির জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে মমতা ব্যানার্জি, যে মমতা ব্যানার্জিকে ওই 2003 সালে মোহন ভগবত এবং আরএসএস এর মিটিং এ বলেছিল যে আপনি সাক্ষাৎ দুর্গা পুজো হয়, বছরে একবার হয়, 6 দিন থাকে, পঞ্চমীতে ধরলে 6 দিন থাকে, তার বিসর্জন দেয়। কিন্তু আমরা জানি যে একদিন না একদিন এই অবস্থা হবে। এখন দেখতে পাচ্ছেন তো 15 বছর পরে তিল তিল করে পশ্চিম বাংলার মাটিতে আরএসএস এর শিকড় গজিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। এবং সেই শিকড় চারিদিকে 500 আরএসএস এর স্কুল ছিল না, 12,000 স্কুল তৈরি করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি। আর তার ফলে যা হলো, আরএসএস বুঝতে পেরেছে 15 বছর পরে মা দুর্গাকে বিসর্জন দিয়েছে। আজকে সেই দলের হালকে এখনো আঙুলের কালি উঠে যায়নি। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসটা বিলীন হয়ে গেল। আর এটা ভাবিনি যে তৃণমূল কংগ্রেস, আমি জানি হারবে। দেগঙ্গা এবং বিভিন্ন জনসভায় আমি বলেছি যে এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেস কখনোই সরকারে আসতে পারবে না। মমতা ব্যানার্জি সরকার হবে না।
কিন্তু এটাও বলেছিলাম যে দলটাও থাকবে না, কিন্তু বিশ্বাস করুন একবারও ভাবিনি যে দলটা তৈরি করলো মমতা ব্যানার্জি হাতে করে, আর সেই দলের যারা অংশগ্রহণ করছে এমএলএ হয়েছে তারা আপনারা জানেন তৃণমূল কংগ্রেস করে তাকে তাড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস থেকে। এই অবস্থা হবে জানি না, জানতাম না। বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের 34 বছর সাফল্য, বামফ্রন্ট সরকার 100 বছর থেকে যেত। বামফ্রন্ট সরকার 1977 সাল, বামফ্রন্ট সরকারের আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 21 জুন এই মাসে শপথ নেওয়ার সময় বলেছিলেন, আমি রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা পরিচালনা করব না, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করব, মানুষের হাতে ক্ষমতা দেব, পাড়ায় পাড়ায় রাইটার্স বিল্ডিং গড়ে তুলব। পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ বাজেটের অর্ধেক 50% টাকা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেওয়া হবে। আমি মধ্যমগ্রামে থাকি, তখন মধ্যমগ্রাম পৌরসভা ছিল না। 1978 সালে আমি পঞ্চায়েতের সদস্য ছিলাম। আমি সেই সময় দেখেছি যে পঞ্চায়েতে কিভাবে কাজ হচ্ছে এবং আইন করলো। আপনি নির্বাচিত সদস্য তৈরি করলেন, পঞ্চায়েতের তার লেজটা মোটা হয়ে গেল না, সে চালাতে পারবে না। আইন হলো আইন, পঞ্চায়েত আইন, পঞ্চায়েত সাংসদ, আপনার প্রধানেরও একটা কমিটি করতে হবে, সমিতিতে কমিটি করতে হবে, জেলা পরিষদে কমিটি করতে হবে, সাধারণ মানুষকে নিয়ে বিরোধী যারা নেতা তাদেরও তার সঙ্গে যুক্ত করতে হবে। আমি করেছিলাম, আইন হয়েছিল, এখনো সে আইন আছে। সেই সময় যে কমিটি, সেখানে বিরোধীদের যারা আমাকে হারিয়েছে সেই কমিটিকে তাদেরও নিয়েছি, সমস্ত দলের প্রতিনিধিত্ব ছিল। তখনকার সময় 1978 সাল একটা গ্রাম পঞ্চায়েতে একটা মৌজা এলাকায় সেটা আমরা দেখেছি 60,000 65,000 টাকা আসতো। তখনকার টাকার কত দাম! সেই টাকা কৃষকদের দেয়া হতো, উন্নত মানের সার, উন্নত মানের বীজ এগ্রিকালচার ডিপার্টমেন্টকে দিয়ে। বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, যা করেছে বামফ্রন্ট এই বিদ্যুৎ ব্যবস্থা গ্রামে গ্রামে মাঠে মাঠে ছড়িয়ে দিল। ডিপটেল, শ্যালো টিউবওয়েল, 1 ফাটলি জমি 3 ফাটলি হলো। যে ক্ষেত মজুরা খেতে পেত না, বর্ষার জলে তারা কাজ পেত 3 মাস, সারা বছর কাজ পেতে লাগলো। ধান উৎপাদনে 1 নম্বর হয়ে গেল, মৎস্য চাষে 1 নম্বর হয়ে গেল, বন সৃজনে 1 নম্বর হয়ে গেল। ক্ষুদ্র কুটির শিল্প, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ করে, ভারতবর্ষের মধ্যে আমাদের বামফ্রন্টের পরিচালনায় আমাদের রাজ্য 1 নম্বরে চলে গেল। সেইটাকে ধ্বংস করলো। এই যে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই এখানে যদি থেকে থাকেন, আপনাদের সম্মান জানিয়ে বলছি, হাই স্কুলের মাস্টারমশাই, প্রাইমারি স্কুলের মাস্টারমশাইদের কেউ মেয়ে দিত না, 100-150 টাকা বেতন। আমি প্রাইমারি স্কুলে পড়েছি, তখন কেজি স্কুল ছিল না, ইংলিশ মিডিয়াম ছিল না। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি জমিদার ঘরের ছেলে না, কিন্তু পড়তে পারতাম, সচ্ছল ঘরের ছেলে। তখন কিন্তু এসব স্কুল ছিল না, প্রাইমারি স্কুলে পড়তে হতো। বর্ষাকালে ঘর ছিল না, বর্ষাকালে স্কুল বন্ধ থাকতো। আর আমার হেডমাস্টার মোটাই বৈদ্যনাথ ঘোষ, তার জামাটা শতেক জায়গায় ছেঁড়া, একটা সাইকেল নিয়ে আসতো। আমি তখন ক্লাস 4-এ পড়ি, মাস্টার মশাইকে ধরে মারছে, রাস্তায় ছুটেছি ক্লাস 4-এর আমরা ছাত্ররা, চলো মাস্টার মশাইকে মারছে। গিয়ে তখন তার পাশে দাঁড়ালাম, সেই লোকগুলো বলছে উনি কেন বেল দেয়নি, সাইকেল নিয়ে যাচ্ছে। 3 দিন তো চড়ে আসতো, টায়ার টিউব কিছুই ছিল না প্রায়। মাস্টার মশাইকে বলতে, মাস্টার মশাই বলল তোর বাবাকে বল। তখন ইউনিয়ন বোর্ড ছিল, আমার মধ্যমগ্রাম ইউনিয়ন বোর্ডের আমার বাবা প্রেসিডেন্ট ছিল। এ কথাগুলো আজকে বলতে হয়। সেই মাস্টার মশাই, একটা বেল কেনার পয়সা ছিল না। বামফ্রন্ট সরকার, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11 আমি গুস্তিয়া স্কুলে পড়েছি। তখন দেখছি যে ছেলেটা ইঞ্জিনিয়ার হতে পারতো, বিজ্ঞানী হতে পারতো, যে ছেলেটা শিক্ষক হতে পারতো, যে ছেলেটা ডাক্তার হতে পারতো, সে গরিব ঘরের ছেলে, মেধা নিয়ে জন্মায়, সে মুচির ঘরে জন্মাতে পারে, সে কোনো গরিব কৃষকের ঘরে জন্মাতে পারে, কোনো দোকানদারের ঘরে জন্মাতে পারে। মেধাটা বড় জিনিস। আমি দেখতাম প্রতি বছর 2-3 করে আমার বন্ধু আর স্কুলে আসছে না, তখন পয়সা দিয়ে পড়তে হতো। হাই স্কুলের গন্ডি পার হওয়া যেত না, ক্লাস 4 পর্যন্ত বিনা পয়সায় ছিল। এই ছিল তখনকার অবস্থা। আমার বামফ্রন্ট সরকার ক্লাস 5, ক্লাস 10 পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা, তারপরে 12 ক্লাস 6 পর্যন্ত বিনা পয়সায় বই। আজকে যদি বামফ্রন্ট সরকার থাকতো, কেরলের সরকার, বামফ্রন্ট ছিল
বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেরলে বামফ্রন্ট লাল ঝান্ডার সরকার বিনা পয়সায় পড়াবার ব্যবস্থা করেছে। আজকে যদি এখানে বামফ্রন্ট থাকতো, আমার গরিব ঘরের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা পয়সায় পড়ার ব্যবস্থা করে দিত সেই সরকার। মানুষকে ভুল বোঝানো হলো। আজকে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত জায়গায় ভেঙে গেছে তিল তিল করে। আজকে গ্রামকে উন্নয়ন করেছে, গ্রামে রাস্তা ছিল না, রাস্তা থাকলেও কাদা, বর্ষাকালে যাওয়া যেত না। গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে 50% বাজেটের টাকা দিয়ে আস্তে আস্তে সেই রাস্তাগুলোকে উঁচু করা, তারপরে রাবিশ দেয়া, তারপরে ইটের টুকরো দেয়া, তারপরে পাকা রাস্তা, তারপরে দাবি, তারপরে ইলেকট্রিক ঢোকাও, তারপরে ইলেকট্রিক পোস্টে বাল্ব দাও, তারপরে মানুষের চাহিদা বাড়ছে। এখানে গ্রাম আইন ছিল, বর্গা রেকর্ড করেনি। পশ্চিম বাংলার বামফ্রন্ট সরকার 14 লক্ষ একর জমি বর্গা রেকর্ড করেছিল, আর সেটা স্থায়ী, কেউ হটাতে পারবে না। এখনো বর্গা রেকর্ড আছে। কোন লোক যদি সেই জমি বিক্রি করে দেয়, চাষির সঙ্গে বর্গাদারের সঙ্গে বোঝাপড়া করে, ওই রেকর্ড কিন্তু কাটতে পারবে না। এ আইন করে গেছিল আমার লাল ঝান্ডা, বামফ্রন্ট, বামফ্রন্ট, বামফ্রন্ট। আজকে আপনারা জানেন 12 লক্ষ একর জমি, 12 লক্ষ একর জমি, 30 লক্ষ আজকে ভূমিহীন ক্ষেত মজুরদের মধ্যে বিলি বন্টন করেছে। 1,62,000 মহিলাদের নামে পাট্টা দিয়েছে। 6,03,000 একর জমি আজকে যৌথভাবে স্বামী স্ত্রীর নামে দিয়েছে। 27% মুসলিম, 55% তপশিলি জাতি, উপজাতি, আদিবাসীদের নামে রেকর্ড করেছে, বাকিটা জেনারেল কাস্টে দিয়ে দিয়েছে। এই হলো বামফ্রন্ট। আজকে আমাদের নাকি লোক দেখা যেত না, বামফ্রন্ট নাকি শূন্য হয়েছে, দূরবীন দিয়ে দেখা যেত। আপনারা আজকে যারা এসছেন এখানে, আমারও যন্ত্রণা ছিল, আমরা বেরুতাম, আমরা বাধ্য হয়ে মানুষের পাশে জীবনের ঝুঁকি নিয়ে আমরা বেরুতাম। কিন্তু আজকে অনেক মানুষ এখানে আছেন যারা হয়তো বেনিফিশিয়ারি, কোনো সুযোগ সুবিধা পাবেন না তৃণমূলের ধারে না গেলে। আজকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রধানের সঙ্গে যোগাযোগ না করলে আপনি একটা ঘর পাবেন না, টাকা দিতে হবে। কত কথা বলবো। কিছুদিন আগে আমার ওয়ার্ডে একজন মারা গেছে, মা, তা বলছে সমব্যথী ছিল না, সমব্যথী 2000 টাকা। তো সে তাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর মা মারা গেছে, টাকা পেয়েছিস? তা বলে হ্যাঁ কাকা পেয়েছি। কত পেয়েছিস? বলে 1,500। আমি 1,500 কেন, তো 2,000। তা বলছে না, পঞ্চায়েতে পৌরসভার যে কাউন্সিলর সে আমারে বললো, তোর তো মা, আমার তো কাকি, তা তোর যদি ব্যথা হয় আমারও ব্যথা, তা তোর নিজের মা, তুই নিয়ে 1,500 টাকা, আমি নেবো 500 টাকা। এই হলো তৃণমূল। এমন কোন জায়গা নেই যে সেখানে লুট করে খাবে না, সমস্ত জায়গায় টাকা নেবে। তাই অনেকেই আজকে আপনারা ভয়তে বেরোতে পারছিলেন না। আজকে বড় বড় জনসভা হচ্ছে, গোলাবাড়ির মতো জায়গা। আজকে 2 নম্বর ব্লকে কালকে মিটিং হচ্ছে, হাজার হাজার লোক, 10,000-এর উপরে মানুষ ওই মাঠে। মোহাম্মদ সেলিম এসেছিল, মঞ্চে আমরা কয়েকজন আছি। আপনারা ভয়তে বেরোতে পারতেন না। আমি আপনাদের স্যালুট করছি, স্যালুট, আপনাদের স্যালুট করছে। আমরা যারা মঞ্চে আছি আমরা নেতা না, আপনারাই হচ্ছেন নেতা। আগামী দিনে দ্বিতীয় যে সরকার, পঞ্চায়েত, এই পঞ্চায়েত আপনাদের গড়তে হবে, সেই পঞ্চায়েত আপনাদের গড়তে হবে। দ্বিতীয় সরকার হচ্ছে পঞ্চায়েত, পৌরসভা।